বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমাদের অনলাইন হচ্ছে চ্যাপ্টার 9 ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি বা তুলে ধরতে চাই, আজকে সেই বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা হবে। তবে এই চ্যাপ্টারের বিস্তারিত জানার জন্য আমাদের কিছু কনসেপচুয়াল যে নলেজটা আছে সেটা নিতে হবে। তারপরে আমরা এই বা যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। বাস্তবে এই আর্থিক বিবরণী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে তোমরা সেই 9 থেকে শুরু করে যারা ই কমার্সে বা যারা বিজনেস স্টাডিজে অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ সিএসসি সিএস থেকে শুরু করে যত ডিগ্রি নিতে চাও, এবং ডিগ্রি নেওয়ার ক্ষেত্রেও যেমন জরুরি তেমন বাস্তব কোনো প্রতিষ্ঠানে জব করতে চাইবে বিজনেস সেক্টরে, তাহলে এই আর্থিক বিবরণী বারবার তোমাদের করতে হবে, প্রতি বছর তৈরি করতেই হবে। কোম্পানি আইন এর মধ্যে থাকে এক মালিকানা করার ক্ষেত্রে করতে হয়। এজন্য এই বিষয়ে একটা বিশাল নলেজ তোমাদের ডেভেলপ করা উচিত। We should gather high knowledge about the chapter, about the financial statement. So I want to say, বলতে চাচ্ছি, first of all তোমার জানতে হবে you have to know the define financial statement, characteristics of financial statement, এরপর হচ্ছে importance of financial statement, the set of financial statement, limit of financial statement or classification of financial statement, এরপর হচ্ছে income statement elimination এবং তারপরে হচ্ছে এরপরে একটা বিশিষ্ট আয় বিবরণী সংজ্ঞা, বিশিষ্ট আয় বিবরণী, তারপরে হচ্ছে মালিকানা সত্তা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এইগুলি আসলে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুটো বিষয় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। মার্কেট আসতেছে, নেট স্লো মনে আপনার। এইটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এখন আজকে আমি আর্থিক বিবরণীর সংজ্ঞা তোমাদের কিছু বলছি যে আর্থিক বিবরণীটা আসলে কি। আর্থিক বিবরণী আমরা যখন শুনি যে আর্থিক বিবরণী হচ্ছে প্রতিষ্ঠানের সম্পূর্ণ আর্থিক অবস্থা, মানে সম্পূর্ণ বিবরণী যেখানে প্রতিষ্ঠানের আয় ব্যয় লাভ লোকসান সব উল্লেখ করতে হবে, সব উল্লেখ করতে হবে। দেন অবশ্য তোমাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আর্থিক ফলাফল। আর্থিক ফলাফল আমি বলছি আর্থিক ফলাফল সেটা যেটা হচ্ছে যেটা তোমরা বারংবার বলতে চাচ্ছ বা বুঝতেছো, সেটা আমি তোমাদেরকে বলছি বা বলতে চাচ্ছি। তোমরা বুঝতে পেরেছো বা শুনতে পাচ্ছ। আমি যে কথাটা বারংবার তোমাদের বলছি সেটা হলো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের ফলাফল, প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ দায়, এইগুলো যখন কোনো বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বলা আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর মধ্যে আমরা কিছু ভাগ দেখব, যে কোথাও সম্পত্তি এবং ব্যয় নির্ণয় করতে বলতেছে, কোথাও আয় এবং ব্যয় নির্ণয় করতে বলতেছে, কোথাও মালিকানা সত্তা বিল করতে বলতেছে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের বিশ্বে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এই যে এআইসিপিএ,
হচ্ছে যদি আমি বলতে চাচ্ছি যে এফআই আরএস, এইগুলো যদি আমরা যখন আমি চিন্তা করব, যখন আমি বিবেচনা করব, তখন দেখব যে এই বিষয়গুলো আলোচনা করলে আমরা কিছু কিছু বিবরণী পেয়ে যাব। কি কি বিবরণী? আমরা দেখবো আয় বিবরণী, আমরা দেখবো আর্থিক অবস্থার বিবরণী, আমরা দেখবো হচ্ছে কি বলা হয়, আমরা দেখবো হচ্ছে মালিকানা সত্ত্বা বিবরণী। তাহলে এখন আমাদের যখন আমি বলবো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা যখন আমি চিন্তা করব, যখন আমি I think international accounting standard or Bangladesh accounting standard, then আমাকে সেই নিয়ম মাফিক in according to uh, accounting standard we have to follow or we have to prepare our financial statement like as comprehensive income statement, owner's statement and কি financial statement of financial condition। এই যে বিষয়গুলো, এগুলো আমাকে বারবার আমাকে তৈরি করতে হবে। আমরা যেমন অ্যাকাউন্টিং সাইকেল দেখেছি, এই অ্যাকাউন্টিং সাইকেলে আমরা একটা দেখেছি যে এর মধ্যে 12টা ধাপ পেয়েছি, তার মধ্যে 7তম ধাপটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা কিন্তু বাধ্যতামূলক, কম্পালসারি। We have to prepare in a company, in a organizations, কারণ ইহার ছাড়া কোনো প্রতিষ্ঠানের সম্পদ তার আয় ব্যয় নিয়ে করার সুযোগ নেই। সো ইট সো মাচ ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা, আমি আগেই বলছি যে আর্থিক অবস্থা নিয়ে আমি বলে দিলাম, এর আগে এগুলো বলে ফেলছি যে লাভ, ক্ষতি, প্রকৃতি, আর্থিক অবস্থা এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী করা হয়। জাস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী এটা করা হয়। জেনারেল অ্যাকসেপ্টেড প্রিন্সিপল এটা ফলো করতে হবে, হোয়াট টু বি মানে ফলো জেনারেল অ্যাকসেপ্টেড গ্যাপ যারা বলা হয়, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল, এই গ্যাপগুলো তোমাকে জানতে হবে। তোমার এই গ্যাপগুলো বিষয়গুলো প্রিন্সিপলস গুলো জেনে অ্যাজাম্পশন প্রিন্সিপলস এর কনস্ট্রেইন, এই 12 যে স্টেজ আছে এগুলো ফলো করেই তোমাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এটা তুমি মন মতো করলে হবে না। যদিও এক মালিকানা কারবারের ক্ষেত্রে মানে সোল ট্রেডারশিপ মানে ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে তেমন কোনো রুলস আমাদেরকে দেওয়া থাকে না, আমরা যেভাবে খুশি বের করতে পারি। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গ্যাপ, ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলো আমাকে ফলো করতেই হবে। আমার বিকল্প নেই, আমাকে করতেই হবে। আদারওয়াইজ আমি কিন্তু সঠিক আর্থিক অবস্থা, সঠিক আর্থিক ফলাফল আমি বের করতে পারবো না। তো শিক্ষার্থীরা, এখন আমরা যদি বলতে চাচ্ছি আর্থিক বিবরণী কেন গুরুত্ব প্রয়োজন, এগুলো বলে ফেলেছি যে একটি প্রতিষ্ঠানের যখন কোনো আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনাল হচ্ছে মালিক, কর্মচারী, ব্যবস্থাপক, এরা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল তুমি জানো যে সবাই আমাদের, হ্যাঁ, আমাদের হচ্ছে এক্সটার্নাল কি বলা হয় আমাদের, তারপরে হচ্ছে সরকার, প্রতিষ্ঠান, এটি সবাই আমার ইন্টারনাল। এনজিও তোমাদের যে হুজুর, এটা হচ্ছে আমার এক্সটার্নাল। এরা আমাদেরকে জানতে চায়, এরা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চায়, প্রতিষ্ঠানের অ্যাসেট জানতে চায়, প্রতিষ্ঠানের লাইব্রেরি জানতে চায়, প্রতিষ্ঠানের লাভ জানতে চায়, প্রতিষ্ঠানের লোকসান জানতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো প্রতিষ্ঠানের আভ্যন্তরিক বাহ্যিক তথ্য সংগ্রহ করার জন্য আর্থিক গুণ বুঝতে হবে। আর্থিক গুণ জানলাম, মালিক পক্ষের প্রতি জবাবদিহিতার ইচ্ছার জন্য আর্থিক গুণই প্রস্তুত করা বাধ্যতামূলক। আর্থিক গুণ তোমাকে করতেই হবে। আমি বলছি ন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা করতে হবে। এটা আমি বলছি গ্যাপ ফলো করতে হবে, একটু মানতে হবে এবং তোমাকে কি বলা হয় ট্রেড পলিসি, ইনকাম পলিসি, ট্যাক্স পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এগুলো সব ফলো করতে হবে। এগুলো ফলো করে তারপরে তোমাকে তৈরি করতে হবে এবং একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা আর সঠিক আর্থিক অবস্থার জন্য এটা এছাড়া সম্ভব নয়। এগুলো অনেক কিছু বলা যায় যে আমাদের সম্পত্তি দায় মালিকানা, এগুলো আমরা ফাইন্ড আউট করার জন্য এটা আমরা তৈরি করতে থাকি। এগুলো আমরা বলে ফেলেছি, এগুলো আমাদের দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্থিক অবস্থার যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী মোট আর্থিকের 5টি অংশ আমরা আলোচনা করতে হয়। আমাদের যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী চিন্তা করি তাহলে আমাদের মোট 5টি অংশ বিবেচনা করতে হয়। ফার্স্ট অংশ হচ্ছে পেশাদারি বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক আর্থিক কি বলা হয় আর্থিক
আর্থিক অবস্থার বই, নগদ প্রবাহগুলি এবং এই যে আর্থিক বই তৈরি করতে কিছু নোটস লাগে, কিছু ব্যাখ্যা লাগে, কিছু গণনা কার্য লাগে, এগুলো আমাদের ফিনান্সিয়াল পার্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। So we say, I want to say here there are five types of financial statement in according to follow in according to International Accounting Standard 1. আমরা জানি পাঁচটি ফলো করতে হয়। এই পাঁচটি হচ্ছে অপরিহার্য শিক্ষার্থীরা। আমাদের আমরা যখন এখানে এক মালিকানা কারবারে যখন ফলো করবো, যখন করতে যাবো, সলভ করতে যাবো, তার মধ্যে চারটা আমরা এখানে অবশ্যই টাচ করবো। সেটা হচ্ছে বিষাদায় বাণিজ্যতা এবং আর্থিক অবস্থা বিবরণী এবং আর্থিক নোট এবং কি বলা হয় গণনা কার্য। এগুলো চারটা আমরা ফলো করবো। ক্যাশ ফলো আমরা করবো হচ্ছে সেকেন্ড ইয়ারের থার্ড চ্যাপ্টার, আমাদের ক্যাশ নগদ প্রবাহ বিবরণী। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা মানতেই হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, বিষাদয় বিবরণীতে আসলে একটি প্রতিষ্ঠানের সঠিক কি পরিমাণ লাভ হয়েছে বা লোকসান হয়েছে, এই যাবতীয় তথ্য এখানে জানতে হবে। কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসে যাচ্ছি। এরপরে যাওয়া হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেট ওনার সিকিউরিটি। এই বইতে অর্জিত বিট মুনাফা প্রতি মালিকগণ প্রতি বিনিয়োগ ইত্যাদি দ্বারা এক নির্দিষ্ট সময়ের মধ্যে সত্ত্ব থেকে পরিবর্তন উপস্থাপন করতে হয়। মালিকের কি পরিমাণ প্রতিষ্ঠান থেকে মালিক পাবে, মালিক যে ইনভেস্ট করেছে এই ইনভেস্ট থেকে মালিক কি পরিমাণ টাকা পাবে, সেই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা আমাকে প্রিয় শিক্ষার্থীরা, সেই পরিমাণ টাকা আমাকে এই অ্যাকাউন্টস এর মাধ্যমে, এই বিবরণীর মাধ্যমে আমরা সেটা নির্ণয় করে থাকি। মালিক মূলধন দিয়েছে, মূলধনের সাথে নিট লাভ পেয়েছে, নিট লাভের সাথে সে কিছু উত্তোলন করেছে, এই যে বিষয়গুলো যোগ বিয়োগ করে এখানে আমরা ওনার সিস্টেমটা পেয়ে যাই। এরপর নগদ প্রবাহ এখানে বলা হচ্ছে যে নগদ কি পরিমাণ এসেছে, কি পরিমাণ চলে গেছে, ইনফ্লো হয়েছে, আউটফ্লো হয়েছে, এটা জানার পরে এটা আমরা করতে থাকি। এরপর হচ্ছে আমাদের বলা হচ্ছে আর্থিক অবস্থান করি। আর্থিক অবস্থান করি আমরা একটি যেখানে সম্পর্ক এবং সত্ত্বাধিকার অবস্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানে কি সম্পত্তি জানতে পারবো, দায় জানতে পারবো, সত্ত্বাধিকার অবস্থা জানতে পারবো। এরপর হচ্ছে গণনা কার্য। আমরা বললাম যে আমরা বিভিন্ন সময় দেখি বিনিয়োগের সুদ, ঋণের সুদ, তারপর হচ্ছে আমরা দেখি অবচয়, আমরা দেখি অনেক ক্যালকুলেশন করতে হয়, আমরা কিছু অ্যাজাম্পশন করতে হয়, লিজ থাকে, লিজের কত মাস কত দিন, এগুলো আমাদেরকে অবশ্যই গণনা কার্যের মাধ্যমে, নোটের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হয়। এটাই হচ্ছে আমার নোটস এন্ড আদার এক্সপ্লেনেটরি ইনফরমেশনস। আন্তর্জাতিক হিসাবমান কর্তৃক উল্লিখিত পাঁচটি অংশ, উদাহরণ যৌথ মালিকানা, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য পাঁচটি, এই পাঁচটি যৌথ মূলধনীর ক্ষেত্রে আমরা বলি যে নগদ প্রবাহগুলি এটাও অন্তর্ভুক্ত, সবই অন্তর্ভুক্ত, তবে আমরা মূল আলোচ্য বিষয় চারটি। কেন আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা চারটি অংশ তুলে ধরি। গেল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আয় বনি, আমি বলেছিলাম যে আয় বনি করতে হলে আমাকে অবশ্যই একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে সারা বছর ধরে কি পরিমাণ ব্যবসা করে কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ ব্যয় হয়েছে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। এই বিষয়গুলো একটি মাধ্যমে প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ আয় হচ্ছে, কি পরিমাণ ব্যয় হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। শিক্ষার্থীরা, এক্ষেত্রে আয় বনির মাধ্যমে আয় সমূহ ব্যয় সমূহ বাদ দিয়ে নিট প্রফিট, নিট আয়কে তুলে ধরা হয়। এটা কেন করা হয়? যদি তুমি if you want to calculate net profit or tax or allocations from profit করতে চাও, then এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি এই আয় বনি ছাড়া তুমি কি পরিমাণ ব্যয় করবে, কি পরিমাণ অ্যালোকেশন বন্টন করবে, কি পরিমাণ ট্যাক্স দিবে, এটা কিন্তু সম্ভব না। একটি প্রতিষ্ঠানে আমরা যদি সঠিক আয়টাই না ব্যয় করতে পারি, তাহলে ওই প্রতিষ্ঠান ক্যারি করবে না, লং রান করবে না, সম্ভব না। কিভাবে করবে? মনে রাখতে হবে, তোমাদের রিমেম্বার ইট, উইদাউট ক্যালকুলেশন অফ নেট প্রফিট ইজ নট পসিবল টু ডিটারমাইন, টু মেক এ পলিসি, টু ডিটারমাইন এনি পলিসি। কোনো পলিসি মানে অ্যাকসেপ্ট করার সুযোগ নেই। দেয়ার ইজ নো অপরচুনিটি to without calculation of income statement. তুমি ইনকাম স্টেটমেন্ট ছাড়া তুমি কোনো
তুমি কোনো পলিসি নিতে পারবে না। সো ইটস সো মাচ ইম্পর্টেন্ট। তো তোমাকে একটু চিন্তা করতে হবে। বোধা বিপণী আমি বলেছি এগুলো তো দুই ভাগে আবার পাওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গেল স্টেপ আর হচ্ছে মাল্টিপল স্টেপ। সিঙ্গেল স্টেপ লাইক আই থেকে ব্যয় বাদ দিলে সিঙ্গেল স্টেপে আমাদের প্রফিট হয়ে যায়। সাধারণত চাইলে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো সাধারণত করে থাকে বা সে অমূল্য প্রতিষ্ঠানগুলো করে থাকে কি, যে আমার কত টাকা হয়েছে এর থেকে আমি কত টাকা ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি শিক্ষার্থী বলো, এটা হচ্ছে আমাদের এক মালিকানার ক্ষেত্রে বা এক ধাপ বিশিষ্ট। আর যখন আমি দেখবো যে বহু ধাপ বিশিষ্ট হয়, মানে আমাদের কি হচ্ছে বিক্রয় হয়েছে, বিক্রয় থেকে আমরা বিক্রিবন্ধে ব্যয় বাদ দিয়েছি, মোট মুনাফা হয়েছে, এর থেকে হচ্ছে অপারেশন প্রফিট বাদ দিয়েছি, তারপরে মোট মুনাফা হয়েছে, মোট নিট অপারেশন প্রফিট মানে পরিচালনা মুনাফা হয়েছে। এই নিট অপারেশন প্রফিট থেকে যখন আমি কি বলা হয়, আমি যখন কি বলা নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সেস মানে মানে হয় অপরিচালন আয় যোগ করবো, অপরিচালন আয় ব্যয় বিয়োগ দিব, নিট প্রফিট হবে, সেখানে ট্যাক্স বাদ দিব, কর পরবর্তী আয় হবে। এই যে বিষয়গুলো, এই যে একটা স্টেপ বাই স্টেপ মানে ফলোস মানে লাইক ফলোস লট অফ স্টেপস বা 3 or 4 স্টেপ টু ক্যালকুলেট নিট প্রফিট। নিট প্রফিটের জন্য তোমাকে টু আর মোর অফ স্টেপ ফলো করছে, দিস হচ্ছে মাল্টিপল স্টেপ। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এক ধাপের ক্ষেত্রে দেখো তুমি এখানে একটা উল্লেখ করা আছে, দেখো আয় থেকে ব্যয় বাদ দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট আয় আমরা করেছি, এখানে আয় হয়েছে, আর এখান থেকে দেখো ইট সেবা রক্ত ভাড়া যাবতীয় আয় হয়েছে। যাবতীয় আয় হচ্ছে, যাবতীয় আয় হয়েছে, এই আয় থেকে আমি ব্যয়গুলো বাদ দিয়ে দিয়েছি, এই আয়গুলো থেকে আমি ব্যয়গুলো বাদ দিয়ে দিচ্ছি। সহজ এবং সুন্দর বিষয়, সহজ এবং সুন্দর বিষয়। আমি আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিয়েছি। তখন যখন আয় থেকে ব্যয় বাদ দিব, তখন কিন্তু এটা সহজ এবং সুন্দর হবে। এই দেখো এই আয়, এই যে ব্যয়, সিঙ্গেল স্টেপ। আমি যখন কি যাব, আমরা যাব হচ্ছে বহুধা বিশিষ্ট আয় বইয়ের সংজ্ঞা বা প্রস্তুত করা, যে আয় বইতে একাধিক ধাপের মাধ্যমে আয় শুরু থেকে ব্যয় শুরু বাদ দিয়ে প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়, তাকে বলা হয় বহুধা বিশিষ্ট আয় বই। মাল্টিপল স্টেপ, এই মাল্টিপল স্টেপের মধ্যে মানে বহুধা ফলো করতে হবে। আমি বলেছি, দেখি আমরা এখানে বলছি মোট মুনাফা, নিট মুনাফা, নিট মুনাফা এগুলো বের করতে হয়। দেখি একটু আবার আমরা কি করেছি, দেখো আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করেছি, এখানে নিট বিক্রয় দিয়েছি। নিট বিক্রয় ফলো করতে হলে তোমার কিন্তু অনেক কিছু ফলো করতে হচ্ছে। নিট বিক্রয় কি, আমরা জানি বিক্রয় থেকে বারটা ফেরত বাদ দিয়ে, বারটা বাদ দিয়ে যদি কোনো পার্সেন্ট আরো পার্সেন্ট সেল করি, মানে অ্যাডিশনাল সেল যোগ করে এগুলো করে আমাদের নিট বিক্রয়টা বের করতে হবে। এরপর হচ্ছে নীতিগত বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য তোমাকে করতে হবে প্রারম্ভিক পণ্য যোগ, যোগ হচ্ছে অ্যাড হচ্ছে কি নিট পারচেজ, মানে নিট পারচেজ কিভাবে বের করতে হয়, তুমি জানো নিট পারচেজটা কি, পারচেজ এর সাথে হচ্ছে যদি আরো যোগ করি অ্যাডিশনাল পারচেজ যোগ, এরপরে এর থেকে সেলস বাদ দিতে হবে, সরি পারচেজ রিটার্ন বাদ দিতে হবে, তারপর ডিসকাউন্ট বাদ দিতে হবে, ভ্যাট বাদ দিতে হবে, এর বাদ দিয়ে একটা নিট আসবে। সাথে সাথে তোমাকে ডিরেক্ট প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে, প্রত্যক্ষ খরচ যোগ করে তার থেকে বাদ দিতে হবে সরকারি পণ্য, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে আমাদের কি মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে তুমি বাদ দিবা হচ্ছে বেতন বাদ দিবা, মানে পরিচালন ব্যয় সমাতে বেতন ভাড়া সাপ্লাই বিমা খরচ, বিজ্ঞাপন এগুলো হচ্ছে পরিচালন খরচ, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে তোমাকে করতে হবে কি প্রিয় শিক্ষার্থীরা, নিট পরিচালনা হবে করতে হবে। নিট পরিচালন থেকে বাদ দিতে হবে একদম অপরিচালন খরচ সমূহ। অপরিচালন হচ্ছে অন ফাইট অপরিচালন, যে পরিচালন যে খরচগুলো আমাদের ব্যবসার সাথে রিলেটেড না, ব্যবসাও যদি রানও করে, যদি ব্যবসা ক্লোজ হয়ে যায়, দেন ইউ হ্যাভ টু পে রেশিও,
ইউ হ্যাভ টু পে, ঋণ নিয়েছো, যে কোনো ক্ষতি, অন্যান্য পরিচালক ব্যয়, তোমাকে দেখতে হবে যে এগুলো করতে হয়। এরপরে পরিচালনা আয় যোগ হবে। ব্যবসা বন্ধ হয়ে গেছে, বাট মানে ব্যবসা হয়তো ডিরেক্ট রিলেটেড না, এই ধরনের বিনিয়োগ সুদ, বিনিয়োগ করেছি ব্যবসা বন্ধ হলে আমরা সেই সুদটা পাবো, বিনিয়োগ করে ঋণ করা হচ্ছে। এরপর হচ্ছে মালিকানার গরিব, যে বইটা একটি নির্দিষ্ট সপ্তাহ শেষে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাকে বলা হয় মালিকানার গরিব। ব্যবসা প্রতিষ্ঠান বা সেবাদানকারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সকল প্রকার আর্থিক প্রতিষ্ঠান সমূহ মালিকানার গরিব প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি চাও, তোমরা যদি বুঝতে চাও, তাহলে মালিকানার গরিব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মালিক কি পরিমাণ ডিমান্ড করবে, মালিকের কি পরিমাণ চাহিদা ব্যবসা থেকে, ফ্রম হিজ বা হার বিজনেস, বা তার বিজনেস থেকে সে কি পরিমাণ ডিমান্ড করবে আর কি পরিমাণ পাবে। মালিক যদি এসে বলে এই বছর প্রফিট হয়েছে এত, সব টাকা আমাকে দিয়ে দাও, সব টাকা আমাকে দিয়ে দাও, তাহলে আমরা তো ডিসিশন নিতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে আসলে বিজনেস অ্যান্ড ওনার্স সেপারেট ইচ আদার। মালিক থেকে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ভিন্ন, মালিক থেকে প্রতিষ্ঠানে কিন্তু ভিন্ন, এটা কিন্তু বুঝতে হবে। মালিক থেকে যখন প্রতিষ্ঠান ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে ভিন্ন যেহেতু মালিক, মালিক যেহেতু ভিন্ন, সো তাহলে আয় এবং ব্যয় যেহেতু আমরা সবই ভিন্ন, সো আমি যে পলিসি নিচ্ছি, আমি যে প্রফিট ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ পলিসি, আমি যে কি বলা হয় বিজনেস পলিসি আমি যে নিচ্ছি, এই বিজনেস পলিসি বা আমাদের প্রফিট পলিসি বা ডিভিডেন্ড পলিসি, এইগুলো আমাকে কনসিডার করতে হবে। এবং কনসিডার করার জন্য আমরা মালিকানা সত্ত্বা বিবেচনা করব। মালিক কি পেতে পারে, কতটুকু প্রফিট পেতে পারে, কতটুকু সে তার ডিমান্ড, কতটুকু সে তার রাইট, কতটুকু সে পেয়েছে, এই যাবতীয় তথ্যের জন্য মালিকানা সত্ত্বা বিবরণী আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি এই যে খুবই ইজি, মালিকানা সত্ত্বা বিবরণী আমরা জানি যে কি করা হয়। মালিক যে পরিমাণ ক্যাপিটাল ইনভেস্ট করেছিল, সেই ক্যাপিটাল সাথে যোগ করে দিচ্ছে অতিরিক্ত মূলধন, যোগ অতিরিক্ত মূলধন, যোগ হবে মূলধনের সুদ, তারপরে যোগ হবে দেখলাম, বাদ যাবে উত্তোলন বা উত্তোলনের সুদ। একটা কথা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা কথা খেয়াল না রাখলে কিন্তু তোমরা ভালো করে কিছু শিখতে পারবে না, ভালো কিছু করে বুঝতে পারবে না, ভালো কিছু বুঝতেই পারবে না তোমরা যদি এটা না বুঝো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা তোমাদের সামনে আবারও তুলে ধরতে চাচ্ছি বা আবার বোঝাতে যাচ্ছি, সেটা হলো যে মালিক কি পরিমাণ পাচ্ছে, মালিক কি পরিমাণ প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করতে পারছে, মালিক কি পরিমাণ ডিমান্ড করতে পারছে, এই যাবতীয় বিষয় হচ্ছে এই মালিকানা তত্ত্ব। এখানে কিন্তু উল্লেখ আছে মূলধন, অতিরিক্ত মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, একটু বুঝুন, এটা বুঝা কি থিওরিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা তুমি একটা কথা মনে রাখো, মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ লিখলাম বা উত্তরোত্তরের সুদ, এটা হয়ে যাবে। এরপরে যাও প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক অবস্থার বিবরণী সংজ্ঞা ও প্রস্তুতকারী। আর্থিক অবস্থা ফিনান্সিয়াল সংজ্ঞা এবং প্রস্তুত করে যে বইতে নির্দিষ্ট তারিখে, একটা নির্দিষ্ট তারিখে আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো সব কিছু বিবেচনা করা হয় একটি নির্দিষ্ট তারিখে। এটা আমরা যেমন মালিকানা ওনার্স ইকুইটি এন্ড ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করছি, দেন আমরা কিন্তু হোল ইয়ার্স, হোল টাইম, যতটুকু টাইম আমাকে দিয়েছে ঠিক ততটুকু টাইম আমি বিবেচনা করেছি, ততটুকু টাইম আমি কি করেছি, ততটুকু টাইমের জন্য করেছি। আমি যদি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত করি, we have to consider, we have to consider from 1 January to 31st December in a whole years. But in this case of student of financial positions, then you have to consider, you have to mention just last year of the financial years, last year of the accounting years, last year of the financial years, শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ তারিখ, শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ তারিখ। অনেকে বলেছে যে লাস্ট ক্ষণ, যেমন আমি যদি বলি 31 ডিসেম্বর হচ্ছে আমাদের লাস্ট ডে, আমরা এই লাস্ট ডে 5টা হচ্ছে, বা 5টা হচ্ছে আমাদের মানে ওয়ার্কিং আওয়ার, মানে 5টা পর্যন্ত 2 5
p.m. এই 5 p.m. বিফোর 5 p.m. না 5 p.m. এ যে আমরা স্টেটমেন্ট তৈরি করেছি 5 p.m. এ জাস্ট 5 p.m. এ যেটা করেছি সেটাই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের প্রিয় শিক্ষার্থীরা আবার বলছি জাস্ট কি 5 p.m. এ আমরা যেটা প্রিপেয়ার করেছি জাস্ট 5 p.m. যদি আমরা বলি নির্দিষ্ট টাইম নির্দিষ্ট তারিখ এইটা আমরা আসলে বিবেচনা করেছি কখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন তৈরি করার ক্ষেত্রে আমরা এটা বিবেচনা করেছি অন্যথ আমরা কিন্তু এটা বিবেচনা করি নাই। প্রিয় শিক্ষার্থীরা এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করলাম তাহলে এই ফিনান্সিয়াল কি কি থাকে আমরা জানি সম্পদ দায় এবং মালিকানা সত্য থাকে। প্রিয় শিক্ষার্থীরা আর্থিক অবস্থায় গুলি ধাপ আছে ওটাও ক্ষেত্রে আমি বলেছি এক ধাপ আর্থিক আয় গুণী আর বহু ধাপ। এক ধাপ হচ্ছে সম্পদ এবং দায় আর বহু ধাপ হচ্ছে ক্লাসিফাইড আমরা বলি ক্লাসিফাইড হ্যাঁ বা মাল্টিপল স্টেপ আমরা বলি ক্লাসিফাইড নন ক্লাসিফাইড আধুনিকে যেটা বলা হয় classified financial statement, classified statement of financial positions, non-classified financial statement of financial position। বর্তমানে এটাই বলা হয় আমরা এখানে দেখেছি হয়তো লিখেছে শ্রেণীবিন্যাস্ত এবং একদম বেসিক্যালি ক্লাসিফাইড এন্ড নন ক্লাসিফাইড হিসেবে আমরা চিনব। ক্লাসিফাইড নন ক্লাসিফাইড বা একদম হচ্ছে এখানে কোনো ধরনের কি স্টেপ থাকবে না ডিভিশন থাকবে না এখানে হচ্ছে সিঙ্গেল স্টেপ ফলো করা হবে যেখানে সম্পদ এবং দায় সম্পদ এবং দায় সম্পদ এবং দায়। আর যখন আমি দেখবো ক্লাসিফাইড হচ্ছে তখন দেখবো চলতি সম্পদ স্থায়ী সম্পদ বিনিয়োগ অস্থায়ী সম্পদ এগুলো কিন্তু আমাকে সম্পদ বিবেচনা করছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ বিনিয়োগ অস্থায়ী সম্পদ। দায়ের ক্ষেত্রে বলতে চলতি সম্পদ দায় বিনিয়োগিতা মালিকানা সত্ত্ব এগুলো কিন্তু আমাকে চিন্তা করতে হবে তাই না। অর্থ সম্পদ সময়ের যোগফল নির্ণয় করা হয় দায়ের মালিকানা সময় যোগফল নির্ণয় করা হয় অর্থ সম্পদ সময়ের যোগফল নির্ণয় সম্পদের যোগ এবং মালিকানার যোগ এটা করতে হবে। এই দুটো যদি আমরা দেখি যে আমাদের মিলে গেছে আমাদের কোনো ধরনের প্রবলেম নাই দেন আমরা মনে করব যে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ রাইট আমাদের অ্যাসেট লায়াবিলিটি আমাদের কি হয়েছে ইকুয়াল হয়েছে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি হয়েছে তাহলে আমরা বুঝবো। কোশ্চেন আসবে ইউনিভার্সিটিতে বা তোমাদের যে ওয়াই কেন আমাদের অ্যাসেট পাস এবং লায়াবিলিটি পাস মিশে যায়। আমরা যদি বলা ফিনান্সিয়াল স্টেটমেন্টের আর্থিক অবস্থা বিবরণী কেন আর্থিক অবস্থা বিবরণী কেন দুই পাশ মিলে যায় তা আমরা একটা কোশ্চেন আনসার করব ফ্রম দা কি ইকুয়েশন অফ অ্যাকাউন্ট ইকুয়েশন a is equal to l plus ob a is equal to l a is equal to l plus o বা a is equal to l plus e এই যেটাই বলি আমরা এই যে ইকুয়েশন এই ইকুয়েশন ফলো করি বিধায় আমাদেরকে আমরা জানি যে আমাদের কি ফিনান্সিয়াল স্টেটমেন্টের বোথ সাইড ইকুয়াল হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে যাচ্ছি দেখো এখানে লেখা আছে সুন্দর করে লেখা আছে কোয়ার্টার্স এর আর্থিক অবস্থার বিবরণী এখানে ক্লাসিফাইড এটা হচ্ছে ক্লাসিফাইড চলতি সম্পদ দিয়েছে হাতে নগদ ব্যাংক জমা ঋণ প্রাপ্ত হিসাব সম্পূর্ণ অভিযোগ খরচ বকেয়া স্থায়ী সম্পদ ভূমি দান সঞ্চয় বিনিয়োগ রয়েছে আমরা এগুলা বলবো বিনিয়োগের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগটাকে এখানে আনবো স্বল্পমেয়াদী বিনিয়োগকে আমরা চলতি সম্পদ দিয়ে যাব। মোট সম্পদ তার ক্ষেত্রেও আমরা দেখছি প্রতি হিসাব ব্যাংক জমাপত্র বকেয়া খরচ এবং অনুপার্জিত আয় দীর্ঘমেয়াদী ঋণ মানে এই যে দেখছি এগুলো হচ্ছে আমাদের কি দায় এই যে দায় এবং সম্পদ যখন মিলে যাবে তখনই হচ্ছে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে যে আমি তোমাদের সামনে যে লেকচারটা তুলে ধরলাম এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ বা তোমাদের কোনো যদি কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে কোশ্চেন করো আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিই in according to your question I will solve all matters please তোমরা আমাকে একটু প্লিজ আমাকে কোশ্চেন করো বয়সটা আজকের বিষয়ে কোনো কোশ্চেন করো রিকোয়েস্ট টু প্লিজ কোশ্চেন করো হ্যালো কোশ্চেন করো প্লিজ কোশ্চেন করো
হ্যালো, ভয়েসটা কোশ্চেন করো। স্যার আপাতত নাই। কিছুই নাই, জিজ্ঞেস করি তো একটা ধরি আমি, বা একটা ধরি। হ্যালো, কিছু কোশ্চেন আমি করি, কথা কও না কেন? এই কিছু কোশ্চেন আমি করো। হ্যালো, কিছু কোশ্চেন কি আমি করব? কথা কয় না। আপাতত কোশ্চেন নাই, তাহলে তার মানে ইউ নো এভরিথিং, ইউ রিয়ালাইজ এভরিথিং, বাট আমি কিছু কোশ্চেন করি। হ্যালো, আমি কিছু কোশ্চেন করি, এখন আর কোনো অ্যান্সার নাই। যাক, তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা আগামী দিনগুলো সুন্দর কাটবে, এই আশা করছি। সুন্দর জীবন হোক। খুদা হাফেজ।